কান্না করবো। স্যার এই সপ্তাহে স্যার সিটি একটু বেশি তো স্যার, এই জন্য সমস্যাটা। সিটি বেশি হইলে আমার অ্যাসাইনমেন্টটা তোমার যদি ফইরা যদি অ্যাসাইনমেন্ট যদি দাও তাহলে সময় লাগবে 3 ঘন্টা, না ফইরা এই অ্যাসাইনমেন্ট দিলে সময় লাগবে 6 মিনিট। স্যার পড়ে তো করতে হবে স্যার, না পড়ে করলে তো নিজের লস। পড়লে এতদিন পড়ো নাই কেন? এতদিন পড়ো নাই কেন? এবং তোমাদের চুয়েটে স্টুডেন্টদের একটা বড় সমস্যা হচ্ছে এই যে সিটি, তোমরা সবাই খালি এক টিচারকে আরেক টিচারের সিটির দোহাই দাও, দোহাই দিয়ে খালি পিছাইতেই থাকো অলওয়েজ। দেখি যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আমি যদি বেঁচে থাকি, এই কবে কোন ক্লাসের কোন কোর্সের সিটি হবে এটা ক্লাস শুরুর আগে ডিক্লেয়ার দিয়ে দিতে হবে, যাতে স্টুডেন্টরা যাতে এরকম না করতে পারে। চাপ, পড়াশোনায় চাপ খাবে না তো কিসের চাপ খাবে? ইঞ্জিনিয়ার হইতে আসো এরকম 4 ঘন্টা ঘুমাবার সময় বাদ দিয়ে আর বাকি সময় তো তোমাদের অ্যাসাইনমেন্ট আর কিনা বলে ক্লাস টেস্টের প্রিপারেশন নিতে নিতে তোমাদের জীবন শেষ হওয়ার কথা। 4 ঘন্টার বেশি তো ঘুমাবার সুযোগ নাই। এরপরে এখানে তো মাপ পায় যাও, তোমার কানপুর আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পাস করো আর যাই করো, রেজাল্ট যাই হোক না কেন, তারা প্রত্যেকটা ম্যারাথন একটা দৌড়ের কত মাইল, 5 মাইল না 7 মাইল একটা লিস্ট আছে। এটা নির্দিষ্ট সময় যদি কেউ যদি শেষ না করতে পারে তার দেয় না, সার্টিফিকেট দেয় না। বিপদ আছে। একজন ইঞ্জিনিয়ারিং পাস করে মোটা সাটা মানুষ 3 বছর বয়ে রয়েছে দৌড়ের রেজাল্ট পাস করার জন্য। তোমাদেরকে এরকম পাঙ্গা দেওয়া দরকার। স্যার অ্যাসাইনমেন্ট যে টাইম দিবেন আমরা ইনশাআল্লাহ করে জমা দিতে পারবো স্যার। স্যার আপনি ক্লাস শুরু করে দেন স্যার। আরেকটা বিষয় স্যার, আপনার এই ক্লাসের লিংক তো আগেই জানা আছে, সবার রুটিন জানা আছে স্যার। আমার মনে হয় স্যার আপনি 1-2 দিন প্রেজেন্ট দেখা উচিত স্যার, না হলে স্টুডেন্ট যেভাবে 80 জন স্যার, আরো 40 জন নাই স্যার। এটা একটা ভালো কথা, এটা আমিও ফিল করতেছি, কারণ সবাইকে সারা দেওয়ার জন্য আজকে মনে হয় এই কাজটা করতে হবে, এটা আমিও ফিল করতেছি। জি স্যার, অবশ্যই স্যার। আচ্ছা চলো, এর আগে আমরা করি, এই 10 গেছে তো 9:50 40 মিনিট আমাদের ক্লাসটা আমরা একটু আগে। তো গতদিন আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা যে জিনিসটা দেখছি, যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদের বলতেছে যে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক, দিস ইজ ফাইন। কিন্তু কি পরিমাণ তাপ শক্তি কাজ শক্তিতে রূপান্তরিত হবে, কাজে রূপান্তরিত হবে, অথবা কি পরিমাণ কাজ হইলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি রূপান্তর ঘটবে, এই সম্পর্কে দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে কিছুই বলা নেই। শুধু বলা আছে যে তুমি যে পরিমাণ তাপ দিবা সেই তাপটা তোমার কোন একটা সিস্টেমের দ্বারা কত সম্পাদিত কাজ হবে, অথবা সিস্টেমের উপরে কাজ হবে, প্লাস এটার কত অথবা মাইনাস এটার কত ইন্টারনাল এনার্জির কত চেঞ্জ হবে, শেষ। তার মানে টোটাল এনার্জি ইজ কনজার্ভড। এখানে দেখো কতটুকু তাপ দিলে কতটুকু কাজ হবে, বা কতটুকু কাজ হলে কতটুকু তাপ শক্তি আমরা উৎপাদন করতে পারবো, এই ব্যাপারে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কোনো কিছু বলে নাই। পরবর্তীতে গত ক্লাসে আমরা যেটা দেখলাম যে কার্নো রিভার্সিবল যে হিট ইঞ্জিন, আইসোথার্মাল দুইটা, একটা আইসোথার্মাল এক্সপেনশন, একটা কম্প্রেশন, সিমিলার টু এডিয়াবেটিক এক্সপেনশন এন্ড কম্প্রেশন। এন্ড ওইখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দুইটা এডিয়াবেটিকে সম্পাদিত কাজের পরিমাণ পরস্পর সমান এবং বিপরীতমুখী। ফাইনালি তারা একটা আরেকটাকে একটা সাইকেলে, একটা চক্রে, একটা চতুর্ভুজাকৃতির চক্রে যখন করে একটা আরেকটাকে ক্যান্সেল করে দেয়। মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট তাপমাত্রায় T1, যেটা আমরা বলতেছি সোর্সের টেম্পারেচার, সেখান থেকে যেই পরিমাণ তাপ গ্রহণ করে 100/100 সেই তাপ দ্বারা সম্পাদিত কাজ, এবং আইসোথার্মাল কম্প্রেশনের সময় সিঙ্কে T2 টেম্পারেচারে যেই পরিমাণ তাপ সে বর্জন করে Q2 পরিমাণ, এই দুইটার অন্তরফল মানে Q1 - Q2 সমান W1 - W3, এটা হলে তোমার সম্পাদিত কাজের পরিমাণ। এবং সেই কাজের পরিমাণটাকে আমরা তোমার সিস্টেমের ভলিউম দ্বারা আমরা প্রকাশ করি, লগারিদম ভলিউম এবং টেম্পারেচার দ্বারা প্রকাশ করি, যেটাকে পরবর্তীতে সিম্পলিফাইড করে আমরা দেখেছি যে একটা রিভার্সিবল হিট ইঞ্জিনের কর্মদক্ষতা, রিভার্সিবল মানে যেটা একটা সাইকেল তৈরি করে, হিট ইঞ্জিন মানে যেটা হিট থেকে তাপ উৎপন্ন করবে, ঠিক আছে, সেটা আমাদের কি হবে, সেটা শুধুমাত্র তাপমাত্রা দ্বারা প্রকাশ করতে পারি, দিস ইজ ফাইন। এবং সেই তাপমাত্রা থেকে আমরা দেখলাম একটা আদর্শ কার্নোট সাইকেলেরও
এফিসিয়েন্সি কখনোই 100% হতে পারে না। তো বাস্তবে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র বলো অথবা একটা প্রাইভেট কার বলো, যেখানে যে হিট ইঞ্জিন আমাদের যেগুলো আছে সেগুলো আমরা 5 to 25% till now we are maintaining the efficiency, but this is not sufficient in terms of energy conservation. So energy যদি আমাদেরকে প্রিজার্ভ করতে হয়, আমাদের যদি ফর সেভিংস এনার্জি উই নিড টু ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি, এবং সেই এফিসিয়েন্সির জন্য আমাদের নিরন্তর আমাদেরকে বিভিন্নভাবে আমাদের প্রয়াস চলতেছে। তাহলে কার্নোট হিট ইঞ্জিনের বর্ণনাটা দিলাম, তার মানে সেকেন্ড লটা আমার এখান থেকে ক্লসিয়াস, কেলভিন আর সেকেন্ড লটা নিয়ে আসছে। এখানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স স্টেটমেন্টটা এবার দেখো। It is impossible for a self-acting machine unaided by any external agency to convey heat from a body at a low temperature to a body at high temperature. তার মানে আমরা সেকেন্ড ল এর উল্টা সংজ্ঞাটা দিচ্ছি। দেখো, আমরা প্রথমে T1 থেকে উচ্চ তাপমাত্রা থেকে একটা সিস্টেম তোমার কত তাপ গ্রহণ করছিল, তাপ গ্রহণ করে সে কত নিম্ন তাপমাত্রায় বর্জন করছে, এখানে কাজ হয়। কিন্তু এই পর্যন্ত হিট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কিন্তু এমন কোনো সিমটম পাই নাই যে কোনো একটা ইঞ্জিন বা কোনো একটা মেশিন নিম্ন তাপমাত্রা থেকে কোনো রকম সাহায্য ছাড়া আমাদের ইকুয়েশনে এই ধরনের কোনো সম্ভাবনা দেখা দেয় না। তার মানে এটার অর্থ কি? অর্থ হইল তোমার হিট ক্যান নট ফ্লো ফ্রম এ কোল্ড টু এ হট বডি উইদাউট দ্য পারফরমেন্স অফ ওয়ার্ক বাই সাম এক্সটার্নাল এজেন্সি। এখন এক্সপ্লেনেশন গুলো বিভিন্নভাবে আমাদের কথা বলা হয়ে গেছে, শুধু একটা বলতেছি। এই যে থার্মোডাইনামিক্স, এখানে দেখো, electric current does not flow from a lower to a higher potential unless work is done on it. হিট এবং ইলেকট্রিসিটি দুটা যে একই রকম কাছাকাছি যে একটা আছে, তো এইগুলো পড়বা, এগুলো বিভিন্নভাবে আমার কথা বলা হয়ে গেছে। এবার আসো, একটা রেফ্রিজারেটর হিট ইঞ্জিনের কাজ হচ্ছে তোমার হচ্ছে কত হিটকে সে উচ্চ তাপমাত্রা থেকে হিট নিবে, নিয়ে নিম্ন তাপমাত্রায় হিট ডাম্প করবে, মাঝখানে কত কাজ করবে। আর রেফ্রিজারেটর কাজ হচ্ছে, অথবা একটা হিট রেফ্রিজারেটর কাজ হচ্ছে তোমার হচ্ছে কি করবে, সে নিম্ন তাপমাত্রা থেকে তোমার তাপ গ্রহণ করে কত উচ্চ তাপমাত্রায় ডাম্প করবে। তার মানে ঘটনাটা হচ্ছে উল্টা। একটু আগে আমরা একটা আইডিয়াল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি কার্নোট ইঞ্জিনের কথা এটা ক্যালকুলেশন করছি, এখানে রেফ্রিজারেটরটার নাম দিব হচ্ছে বিটা। বিটা দিলে এদের মাঝখানে যে এক্সপ্লেনেশন গুলো আছে, সম্পর্ক যেগুলো আছে, সেইগুলো আমরা দেখব। তার মানে কার্নোট সাইকেল বিং রিভার্সিবল ক্যান বি পারফর্ম ইন দ্য রিভার্স ডিরেকশন, যেটা বললাম উল্টা, নিম্ন তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করে উচ্চ তাপমাত্রায় বর্জন করবে। তার মানে when all the operation of a Carnot cycle are performed in the opposite direction, it will absorb an amount of heat Q2 from the sink or the cold body at temperature T2 and transfer to the hot body or source an amount of Q1 at a higher temperature T1. এখন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অনুসারে তোমার হিট ক্যান নট বি ট্রান্সফার্ড ফ্রম এ কোল্ড টু এ হট বডি উইদাউট দ্য এক্সপেন্ডিচার অফ এনার্জি। তার মানে অতিরিক্ত শক্তি আমাকে এখানে ব্যবহার করতে হবে, সেই মেকানিক্যাল শক্তিটা হবে কত ডব্লু। তার মানে শেষ পর্যন্ত এই যে রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমার কি করতে হবে, ডব্লু পরিমাণ অতিরিক্ত মেকানিক্যাল এনার্জি যদি আমি সাপ্লাই করি, তখন কি হবে, আমার Q2 পরিমাণ যে হিট সে তোমার কত গ্রহণ করতেছে সিঙ্ক থেকে, এই দুইটার যোগফল হবে যে পরিমাণ তাপ সে বর্জন করতেছে তোমার হাই টেম্পারেচার সোর্সে, সেটার কত সমান। আচ্ছা, তার মানে এই যে কার্নোট সাইকেল রিভার্স ডিরেকশনে যখন পারফর্ম করে, তখন সে কয়টা কাজ করতেছে? সে কাজ করতেছে ইট ক্যান ফার্দার কুল দ্য কোল্ড বডি, যেহেতু সে সিঙ্ক থেকে কোল্ড বডি থেকে T2 টেম্পারেচার গ্রহণ করতেছে, তার মানে সে কোল্ড বডিটাকে আরো কোল্ড করতে পারে, যেটা আমাদের এয়ার কুলার বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে হয়ে থাকে। ইট ক্যান ফার্দার হিট দ্য হট বডি, যেহেতু সে হট বডিতে টেম্পারেচার ডাম্প করতেছে, সে হট বডিটাকে আবার নতুন করে কত গরম করতে পারে। আর যখন একটা রিভার্স হিট ইঞ্জিন ইজ ইউজড টু ফার্দার কুল দ্য কোল্ডার সিস্টেম, দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ কল্ড রেফ্রিজারেটর। এটা হলো আমাদের কত তোমার হচ্ছে কত থার্মোডাইনামিক্যাল ডেফিনেশন, যে হিট ইঞ্জিন তোমার একটা ঠান্ডা অংশকে আরো ঠান্ডা করে, তাকে আমরা রেফ্রিজারেটর বলি। এটা হচ্ছে আমাদের কত থার্মোডাইনামিক ডেফিনেশন। তাহলে কোএফিশিয়েন্ট অফ পারফরমেন্স আবার আগের মতোই, তোমার আউটপুট ডিভাইডেড বাই কত ইনপুট। তো এখানে আমার
কার্নোট সাইকেলের ক্ষেত্রে আমরা পাইছিলাম কত Q1 মাইনাস কত Q2 হচ্ছে আমার কত এখানে কাজের পরিমাণ, আর ডব্লু যদি তোমার যদি মোট কাজ তাহলে Q1 মাইনাস Q2 হবে কত ডব্লু আগের যে সমীকরণ, তাহলে কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স এখানে আমার কত তোমার কত আউটপুট কত Q2 ডিভাইডেড বাই কত W দিলে তুমি রিভার্সিবল কার্নোট ইঞ্জিনের জন্য Q1 বাই T1 Q2 বাই Q2 এই তোমার যে কন্ডিশন যেটা আছে সেটা আমরা আগে প্রমাণ করছি। তো প্রমাণ করলে এখানে তোমার এই বিটার যে সমীকরণটা আছে Q2 বাই Q1 মাইনাস কত Q2, এটা থেকে তুমি যদি বিয়োগ যদি দিতে থাকো এটা তুমি এই লাইনটা কত পেয়ে যাচ্ছ, পেয়ে গেলে দিনের শেষে আমার কত এই যে সম্পাদিত যে এফিসিয়েন্সি যেটা এফিসিয়েন্সির ফর্মুলাটা উঠলো কি আগেরটা উল্টা, বিটা সমান T2 ডিভাইডেড বাই T1 মাইনাস কত T2। তাইলে আগের মতো বিটা এবং ইটার মধ্যে যদি আমি সম্পর্ক স্থাপন করি গতকাল যেটা করছি ইটা সমান 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, তাহলে T2 ডিভাইডেড বাই T1 এর মানটা কত 1 মাইনাস ইটা দ্বারা কত আমরা এখানে প্রকাশ করছি। এবার বিটার সমীকরণে T2 ডিভাইডেড বাই T1 এর মানটা বসাই দাও, বসাই দিলে T1 দিয়ে সব ভাগ দাও, ভাগ দিলে 1 মাইনাস ইটা সমান হচ্ছে কত ইটা। তার মানে একটা রেফ্রিজারেটর এফিসিয়েন্সিকে একটা কার্নোট রিভার্সিবল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি ইটার মাধ্যমে কত আমরা প্রকাশ করছি। এই প্রকাশ করার কারণে এখন আমাদের কি কি ঘটনা ঘটতে পারে, এখানে টেম্পারেচার যখন T2 যেটা ঠান্ডা তোমার কোনো বস্তু অথবা সিঙ্কের টেম্পারেচার সেটা যদি তোমার ডিক্রিজ হয় সেটা যদি কমে তাহলে T1 মাইনাস T2 কত তোমার বাড়বে। T1 মাইনাস T2 বাড়া মানে T1 মাইনাস T2 যদি বৃদ্ধি পায় তার মানে বিটা কি করবে বাড়বে না কমবে, এটা কমবে। তার মানে রেফ্রিজারেটর যে এফিসিয়েন্সি সেটা কত কমবে। আরেকজনের চ্যাট বক্সে কি লিখছে, আচ্ছা আর তোমার বিটা সমান যেহেতু Q2 ডিভাইডেড বাই W, তার মানে সিঙ্ক থেকে তুমি যে তাপমাত্রা গ্রহণ করলা তার মানে কাজের পরিমাণ যদি বাড়ে তখনও তোমার কত পারফরমেন্স কত তোমার কত বাড়বে। এটা কিন্তু ঘটনা কিন্তু উল্টো হয়ে গেল রেফ্রিজারেটরে। তুমি যদি আগে আমরা খুশি ছিলাম যে পরিমাণ তাপ নিলাম সেই পরিমাণ কাজ যদি আমরা বেশি করি তাহলে এফিসিয়েন্সি বাড়বে, দেখো রেফ্রিজারেটর কিন্তু ম্যাথমেটিক্যালি কিন্তু উল্টো হয়ে গেছে। তোমার কাজ যদি খুব ভালো হয় তাহলে কত এফিসিয়েন্সি বা পারফরমেন্স যেটা সেটা কিন্তু কমবে। কারণ hence the mechanical energy W required to extract a given amount of heat Q2 from the cold body increases as the temperature T2 of the cold body decreases। তার মানে তাপমাত্রা যদি কমে তখন তোমার কত এটা নরমাল সেন্সে বলতেছে আমাদের কাজ কত বাড়াইতে হবে। তাইলে আমরা রিভার্সিবল একটা হিট ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্সের কত আমরা করলাম, ম্যাথমেটিক্যাল রিলেশন গুলো দেখলাম। এখানে সিম্পল অঙ্ক আছে বসাই দিবা। এবার আসো থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার কি। থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার এখানে বিটার সমীকরণটা দেখো তুমি আমরা প্রকাশ করছি কত বিটার সমীকরণটা T2 মাইনাস T1 এর সাহায্যে। বিটার সমীকরণটা যদি আমি এই যে তোমার টেম্পারেচারের মাধ্যমে আমি প্রকাশ করছি, ইটার সমীকরণ আমি প্রকাশ করছি এর আগে ওই গেলাম বেশি উপরে এসে পড়ছি। এই যে এখানে দেখো টেম্পারেচার, তার মানে এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি কোনো একটা হিট ইঞ্জিন নিয়ে যদি কাজ করো সেই হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি যদি শুধুমাত্র তাপমাত্রার সাহায্যে আমরা প্রকাশ করতে পারি তাহলে এই যে এই কেলভিনে করছে কি রিভার্সিবল যে ইঞ্জিন আছে এটার এফিসিয়েন্সির সাথে কম্পেয়ার করে নতুন একটা থার্মোডাইনামিক স্কেল অফ টেম্পারেচার প্রস্তাব দিচ্ছে। তার মানে এফিসিয়েন্সি যদি তুমি ক্যালকুলেশন করতে পারো তাহলে কোনো একটা বস্তুর বা কোনো একটা হিট ইঞ্জিনের টেম্পারেচার বা সোর্সের টেম্পারেচার কত সিঙ্কের টেম্পারেচার কত ইউ ক্যান মেজার ইট। তাহলে ওনার প্রস্তাবনাটা কি ছিল, ওনার প্রস্তাবনাটা ছিল আমরা কার্নোট সাইকেল থেকে আমরা এফিসিয়েন্সি এটা সমান জানি Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, এটাকে আমি করে তোমার 1 মাইনাস কত Q2 ডিভাইডেড বাই কত Q1 লিখতে পারি। ধরলাম এটার সোর্সের তাপমাত্রা হচ্ছে θ1 আর সিঙ্কের তাপমাত্রা হচ্ছে θ2, তাহলে এটাকে আমি লিখতে পারি স্মল f θ1 ডিভাইডেড বাই কত θ2। আচ্ছা এই ধরনের ম্যাথমেটিক্যাল নোটেশন লিখতে পারি তো আমরা, তোমরা কি এগ্রি করো? হ্যালো জি
স্যার লেখা আছে। জি স্যার। তার মানে কারণ এই যে সোর্সের টেম্পারেচার θ1 এবং সিঙ্কের টেম্পারেচার θ2 এই দুইটার উপরে এফিসিয়েন্সির মান নির্ভর করে। এখন Q1 হচ্ছে θ1 টেম্পারেচারে সোর্স থেকে তুমি যে পরিমাণ তাপমাত্রা ইঞ্জিনটা গ্রহণ করলো, আর Q2 হলো সিঙ্ক থেকে T2 টেম্পারেচারে মানে θ2 টেম্পারেচারে θ2 টেম্পারেচারে তোমার কত যে পরিমাণ তাপ সে অর্জন করলো। তাহলে একইভাবে এটাকে যেহেতু আগেরটাকে আমি 1 মাইনাস ছিল স্মল এফ দিয়ে প্রকাশ করছি, তো স্বভাবতই এই ফাংশনটাকে একটু ডিফারেন্ট করার জন্য আমি ক্যাপিটাল এফ দিলাম। এখন দেখো তার মানে এই Q1 ডিভাইডেড বাই Q2 এই যে রেশিওটা, এটা তুমি যদি এই ইকুয়েশন থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসতেছে 1 মাইনাস তোমার Q1 ডিভাইড বাই Q2 ডিভাইড বাই কত Q1 এটা, তার মানে 1 মাইনাস এফ θ1 মাইনাস θ2 এটা আসার কথা। আমি ক্যালকুলেশন করে দেখি নাই, তোমরা ক্যালকুলেশন করে দেখবা। তাহলে এফ θ1 এর মানটা আমার এরকম হওয়ার কথা। তাহলে 1 নম্বর সমীকরণে আমি ইটা দিয়া তোমার একটা স্কেল, একটা θ1 এবং θ2 লোয়ার লিমিট এবং আপার লিমিটকে আমি ডিফাইন করছি। একইভাবে রিভার্সিবল ইঞ্জিন রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমার টেম্পারেচারটা এরা যদি θ2 এবং θ3 টেম্পারেচারের মধ্যে যদি কাজ করে, তখন Q1 বা Q2 ডিভাইড বাই Q3 Q1 ডিভাইড বাই Q3 এইগুলো আমরা কত ধরলাম। ধরার পরে এখানে দেখো Q1 ডিভাইড বাই Q3 যেটা আছে এটা আসলে Q1 ডিভাইড বাই Q2 ইন্টু কত Q2 ডিভাইড বাই কত Q3। তাহলে এই QT আর এই তোমার কত QT দুইটা কাটা যাবে, কাটা গেলে আমাদের কি হবে, আমি লিখতে পারি Q1 বাই Q3 সমান হচ্ছে কত f of θ1 θ2 ইন্টু কত f of θ2 θ3। তার মানে তোমার প্রথমে একটা ইঞ্জিন ছিল, এরপর আরেকটা রিভার্সিবল ইঞ্জিন ছিল। এখানে আমি দেখলাম এদের সম্পাদিত কাজের পরিমাণ মাঝখানে যে চক্র আছে 2 নম্বর যে রিভার্সিবল চক্র আছে সেটাকে আমরা বাদ দিয়া ইনপুট Q1 এবং ফাইনাল তোমার হচ্ছে যেখানে ডাম্প করছি হিট Q3 এই দুইটা রেশিও দিয়ে কত আমি প্রকাশ করতে পারি, যেটাকে ম্যাথমেটিক্যালি আমাকে কি দুইটা তোমার টেম্পারেচার ফাংশন অফ θ1 θ2 আর ফাংশন অফ θ2 θ3 এর তোমার কত মাল্টিপ্লিকেশন হিসাবে কত দেখাইলো। ওকে ফাইন, 3 নম্বর সমীকরণ দেখাইলো। তাইলে আমি এখন তোমার Q1 ডিভাইড বাই Q3 যেটা আছে তোমার Q2 যদি তোমার যদি কাটা যায়, তার মানে θ2 কত আমার জীবনে দরকার পড়তেছে না। দরকার না পড়লে আমি শুধু θ1 এবং θ3 দিয়ে কত 4 নম্বর সমীকরণটাকে আমি লিখতে পারি। তো এটা যদি লিখি তাহলে ফাইনালি ফাংশন অফ θ1 এবং θ3 বাম পক্ষে দেখো তোমার θ2 নাই, এই সমীকরণের বাম পক্ষে θ2 নাই। তার মানে ইনিশিয়াল সোর্সের টেম্পারেচার θ1, ফাইনাল তোমার সিঙ্কের টেম্পারেচার θ2। মাঝখানে যতগুলো সাইকেলই থাকুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার। আমার এখানে তোমার নিম্ন তাপমাত্রা এবং উচ্চ তাপমাত্রা দুইটা আমি 5 নম্বর সমীকরণ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমার এখন কাজ হচ্ছে টেম্পারেচার স্কেল তৈরি করার জন্য f of θ1 θ2 f of θ2 θ3 f of θ3 θ4 এইভাবে যেগুলো আছে এইগুলোকে আলাদা একটা নতুন করে একটা ফাংশনের নাম দেওয়া। যেমন f of θ1 θ2 এটা কি সম্পাদিত যে কাজ Q1 ডিভাইডেড বাই Q2, এটার নাম দিলাম আমি phi of θ1 phi of θ2, নতুন আরেকটা ফাংশন। একইভাবে θ2 θ3 এটার নাম দিলাম phi of θ2 phi of θ3। এবার এটা গুণফল করলে আমি শেষ পর্যন্ত এই যে phi of θ1 আর θ3 পাইলাম। এখন এটা যদি পাই তাহলে Q1 আর Q2 কে যদি আমি তোমার τ1 এবং τ2 নতুন দুইটা টেম্পারেচারের যদি নাম দেই, এখানে একটা ভাগ চিহ্ন থাকবে, τ1 আর τ2 যদি নাম দেই তাহলে এটা সমান কত আমি লিখতে পারি τ1 মাইনাস τ2 ডিভাইডেড বাই τ1। এটা হচ্ছে কত যে পরিমাণ কাজ করলাম সেটা হচ্ছে কত আমাদের টেম্পারেচার। তার মানে আমার যদি এই psi θ1 psi θ3 psi θ1 এই ফাংশনগুলো যদি জানা থাকে অথবা Q1 বাই Q2 এর মানগুলো যদি জানা থাকে, আমি এখানে কত ইটার মানটা কত আমি টেম্পারেচারের সাথে প্রকাশ করতে পারি। প্রকাশ করলে শেষ পর্যন্ত আমার কি আসবে, আমার এটাকে আমরা বলবো ওয়ার্ক স্কেল অফ কত টেম্পারেচার। এখন এই থার্মোডাইনামিক টেম্পারেচারের নাম আমি দিচ্ছি কত τ1 τ2, এটার সাথে আমাদের রিয়েল অ্যাকচুয়াল আমরা যে অ্যাবসলিউট স্কেল টেম্পারেচার আমরা প্রতিনিয়ত যেটা মাপি সেটার সম্পর্ক কি, সেটার সম্পর্ক হলো এফিসিয়েন্সি। দেখো আমরা আগেও বলছি যে এফিসিয়েন্সিটা যদি 1 যদি করতে হয় তাহলে τ2টা কত 0 হইতে হইতো।
এটা পসিবল না, ঠিক আছে? মানে in that case the efficiency of the heat engine will be more than 1, which is not possible. আবার গ্যাস স্কেলে একই কথা, টেম্পারেচার যদি 0 হয় তাহলে টেম্পারেচার লোয়ার দেন 0 ডিগ্রি এটা পসিবল না। সুতরাং এই দুইটা ইকুয়েশন কত পরস্পরের কত ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট যদি হয় তাহলে T1 ডিভাইডেড বাই T2 সমান কত টাউ 1 বাই কত টাউ 2 আমরা লিখতে পারি। এখন দেখো তুমি এফিশিয়েন্সির মান, হিটের যে মান Q1 আর হচ্ছে Q2, Q3, Q4, Q5 এইগুলো যদি জানা থাকে, তোমার ক্যালকুলেশনটা যদি করতে পারো, তার মানে টাউ 1 এবং টাউ 1 এর ক্যালকুলেশনটা করতে পারো, এটা আমরা প্রতিদিন যে সব টেম্পারেচার যে মাপি সেটার সাথে কত কম্পেয়ার করতে পারি। সুতরাং আমরা থার্মোডাইনামিক্যালি একটা রিভার্সিবল সাইকেলে যে পরিমাণ কাজ হয় সেই কাজটাকে কত টেম্পারেচারে কত রূপান্তরিত করতে পারি। এটার জন্য কি করতে হবে, এই যে কার্নোট হিট ইঞ্জিনে আমি যে সাইকেলটা পড়ছিলাম এটাকে মনে করে এরকম 100টা কত রিভার্সিবল ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রতিটা ভাগে যদি 1 ডিগ্রি টেম্পারেচার যদি হয়, প্রতি ভাগের জন্য Q1 ডিভাইডেড বাই Q2, Q2 ডিভাইডেড বাই Q3 মানে টাউ 1, টাউ 2, টাউ 3, টাউ 4, টাউ 5, টাউ 100 যদি জানা থাকে, তাহলে তুমি এই রিলেশনটা ব্যবহার করে কত তুমি কি করতে পারবা, থার্মোডাইনামিক ওয়ার্ক স্কেল তুমি কত বের করতে পারবা। এখন সবচেয়ে মজা হইলো এই ধরনের ওয়ার্ক স্কেল কোন জায়গায় কাজ করে আমি জানি না, কিন্তু থিওরিটিক্যালি দেখো দিস ইজ পসিবল। তাইলে শেষ পর্যন্ত এটা হবে কত আমাদের ইকুয়েশন, এটা সিম্পল, এখানে নতুন করে আর পড়ানোর দরকার নাই। এবার আসো এই যে লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এন্ড ইন্ট্রোডাকশন অফ দ্য সেকেন্ড ল, এটা আমি আলাপ করে ফেলছি। এখানে ক্লসিয়াস স্টেটমেন্ট, কেলভিনের স্টেটমেন্ট এটা দিছি। এখানে একটা ইম্পর্টেন্ট একটা এক্সপ্লেনেশন আছে যে দিনের শেষে ক্লসিয়াস এবং কেলভিন যে একই কথা বলছে এটা ব্যাখ্যা করো। তো এতক্ষণ হিট ইঞ্জিন গুলো পড়াইছি, এটা তোমাদের জন্য রাখলাম, এটা ব্যাখ্যা তোমরা পারবা। একইভাবে পারপিচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড এটাও সম্ভব না, কারণ উল্টা কাজ সম্ভব না, এটাও তোমরা পারবা, এটা আমি পড়াই ফেলছি। এটা এখান থেকে ছোট আকারে প্রশ্ন আকারে তোমরা এখান থেকে নিতে পারো, ইটস নট ইম্পর্টেন্ট। তাহলে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর অংশটুকু আমাদের শেষ। এবার আসো আমরা এন্ট্রপিতে চলে যাব। এন্ট্রপি মানে বিশৃঙ্খলা, এটা হচ্ছে কত ডিসঅর্ডার, ঠিক আছে? তাইলে আমরা এখানে এন্ট্রপিকে আমরা দুই ভাগে সংজ্ঞায়িত করার চেষ্টা করব, একটা হলো ফিজিক্যালি আর একটা হলো আমার কত তোমার হচ্ছে ম্যাথমেটিক্যালি যাওয়ার আগে আমরা হিট ইঞ্জিনেতে আমরা কি দেখলাম, হিট ইঞ্জিনে দেখলাম যে Q1 বাই T1 এই টার্মগুলো একটা ইম্পর্টেন্ট একটা ভাইটাল রোল একটা প্লে করে। এই Q1 বাই T1 যে জিনিসটা মানে তাপ এবং তাপমাত্রার যে অনুপাত, সেটা হলো ম্যাথমেটিক্যালি হলো তোমার এন্ট্রপি বা বিশৃঙ্খলা, ঠিক আছে? এখন ফাইনালি আমরা দেখলাম যে যত হিট ইঞ্জিনে আমরা যে পরিমাণ তাপ দিই না কেন, সম্পূর্ণ তাপ কখনোই তোমার কত কাজে পরিণত হয় না। তার মানে তাপ একটা লস হয়, লস হওয়ার সাথে সাথে আমাদের যে টেম্পারেচারের একটা যে হ্রাস বৃদ্ধি সেটা ঘটে। তাইলে একটা রিভার্সিবল সাইকেলে ম্যাথমেটিক্যালি আমরা একটু পরে দেখাবো এন্ট্রপি হলো এমন একটা টার্ম, যেমন আইসোথার্মাল প্রসেসে তোমার কত তাপমাত্রা তার মানে এডিয়াবেটিক প্রসেসে কোয়ান্টিটি অফ হিট এটা অবশ্যই তোমার তাপের একটা ফাংশন, which shows that possibility of conversion of that heat into work. কারণ Q1 বাই T1 একটু আমরা করছি যে এগুলো তোমার কত তাপকে কাজে রূপান্তর করার কত একটা পসিবিলিটি দেখায়। এখন তোমার যদি হিট তোমার যদি সোর্সে অথবা হাই টেম্পারেচারে যদি তোমার যদি এড হয়, তাহলে এন্ট্রপির পরিবর্তন হয় কত খুবই সামান্য। আর হিটটা যদি লোয়ার টেম্পারেচারে যদি হয় তাহলে এন্ট্রপির পরিবর্তনটা হয় বেশি। এবার তাহলে কাহিনীটা দেখো, আমরা যত এয়ার কন্ডিশন গাড়ি কার সবগুলো যে ব্যবহার করতেছি, আমরা কোনো একটা সিস্টেমকে ক্রমাগত ঠান্ডা করার চেষ্টা করতেছি। তার মানে হিটটাকে আমি ডাম্প করার চেষ্টা করতেছি একটা কোল্ড সিস্টেম থেকে কত হাই টেম্পারেচারে, এবং সেই ক্ষেত্রে আমার কত প্রতিদিন এন্ট্রপি কত আমরা কত প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ইভেন আমরা হিউম্যান বিং আমাদের মানব শরীর
আমরা যেই পরিমাণ খাবার গ্রহণ করতেছি সেটা থেকে যেই পরিমাণ তাপ উৎপাদন করতেছি, এখানেও আমরা কি প্রতিদিন কত এন্ট্রপির পরিমাণ কত বাড়ায় যেতেছি। আচ্ছা, তার মানে এন্ট্রপির গুণগত সংজ্ঞা হইলো, এটা হচ্ছে তোমার কত ম্যাথমেটিক্যাল সংজ্ঞা। এখান থেকে আমি প্রমাণ করব যে এন্ট্রপি একটা সিস্টেমের কত প্রপার্টি, একটা ধর্ম। এবং ধর্ম প্রমাণ করার জন্য আমরা জানি একটা সাইক্লিক প্রসেসে যাইতে হইব। এই তাপ এবং তাপমাত্রার যে অনুপাত সেটা হচ্ছে আমার কত এন্ট্রপি। তো সেই এন্ট্রপি তোমার 1 নম্বর থেকে 2 নম্বর স্টেটে গেলা, 2 নম্বর থেকে 1 নম্বর স্টেটে গেলা। এবার তুমি এই যে 1 থেকে 2 এ গেলা, আবার কত 2 থেকে কত 1 এ আসলা, আবার কত 1 থেকে কত 2 এ গেলা। তো এই যে আমার সাইকেলটা শেষ পর্যন্ত আমি যদি যোগ দেই 2 থেকে 1 বিয়োগ কত 2 থেকে 1, তোমার এই যে 5.17 16 যে ইকুয়েশন গুলো আমরা পাবো, আমি দেখব শেষ পর্যন্ত এটা কত তোমার পথ ইন্ডিপেন্ডেন্ট। তার মানে যেই পথেই যাক না কেন এল থেকে এম এ তোমার কোনো রেস্ট্রিকশন নাই, এন্ট্রপি কত রিভার্সিবল একটা পথে যাইতে পারে এবং ডেল কিউ বাই ডেল টি এই যে ফাংশনটা আছে এটা ইনভেরিয়েন্ট থাকে। সুতরাং এটা একটা প্রপার্টি। এটা আমি খুব সহজে বলে গেছি, লাইন বাই লাইন কত যাই নাই, কিন্তু তোমরা লাইন বাই লাইন এই জিনিসগুলো যাবা। আচ্ছা, চেঞ্জ ইন এন্ট্রপি অফ এ রিভার্সিবল প্রসেস। তাহলে রিভার্সিবল প্রসেসের যে চেঞ্জ ইন এন্ট্রপি এটা একটু পরে আবার দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। এখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে তোমার থার্ড ল অফ থার্মোডাইনামিক্সটা চলে আসে। তার মানে একটা সিস্টেম তোমার যখন জিরো অ্যাবসলিউট টেম্পারেচারে থাকে তাহলে ওই সিস্টেমের এন্ট্রপিও কত জিরো হবে। কারণ এই টি সমান সমান যদি শূন্য হয়, টি সমান সমান যদি শূন্য হয় তাহলে এন্ট্রপি কত ইনফিনিট তো হইতে পারে না। এটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের আমাদের যে ফর্মুলাটা, ঠিক আছে। এখন ইকুয়েশন 5.19 একটা inexact differential, that is del q is divided by an integrating factor t during a reversible process. এটা exact differential তোমার কত আমরা পরিণত করতে পারি এই যে ds, exact differential। এখন থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলতেছে তোমার একটা সিস্টেম যখন অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে থাকবে তখন তার এন্ট্রপি অফ দ্য সিস্টেম এটাও কত জিরো হবে। আচ্ছা, এটা পরবর্তীতে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আসবে, আসার পরে আমি যাব, আমি মনে হয় এখানকার যে লিঙ্কটা এই মুহূর্তে হারাই ফেলছি, এই লিঙ্কটা আমি হারাই ফেলছি। আসো আমরা এর পরের লাইনটা যাই, এটা আমার নেক্সট ক্লাসে আলাপ করতে হবে, এই লিঙ্কটা আমি হারাই ফেলছি। Explain what you mean by the entropy of a substance so that for any reversible cyclic change of a system the total change of entropy is zero. Explain why this statement is not true for irreversible change. তার মানে একটু আগে যেটা বলছিলাম একটা রিভার্সিবল সাইকেলের ক্ষেত্রে টোটাল চেঞ্জ অফ এন্ট্রপি ইজ জিরো, কিন্তু একটা ইরিভার্সিবল সাইকেলের ক্ষেত্রে এটা সত্য না। তার মানে এন্ট্রপিকে আমরা নতুন ভাবে যদি সংজ্ঞায়িত করি এতক্ষণ তার আলোচনায়, the temperature of a body remains constant in an isothermal process, এটা আগে বলছি। কিন্তু এডিয়াবেটিক প্রসেসে তোমার কত তোমার কোনো হিট দেওয়া হয় না, হিট কত সিস্টেম থেকে বেরও করা হয় না। তাইলে একটা গ্যাস যখন সংকুচিত হয় তখন তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিছু কাজ হয়, তাহলে যদি কাজ হয় সেখানে তাপমাত্রা কিছু বৃদ্ধি পাবে, আর বৃদ্ধি পাওয়া মানে এখানে কত তাপ শক্তি উৎপন্ন হবে। তাইলে আইসোথার্মাল প্রসেসের মতো হিট এনার্জি আর তাপমাত্রা দুইটা কি একসাথে বাড়বে না কমবে, বা এই দুইটা কি কোনো একটা কোয়ান্টিটি থাকবে কিনা যেটা তোমার কত কনস্ট্যান্ট থাকবে। তার মানে এই লাইনটা এখানে বলছে অন দ্য আদার হ্যান্ড when work is done by the gas its heat energy as well as temperature decreases। দেখো প্রথমে বলছি গ্যাসকে সংকুচিত করছো, তার মানে তুমি একটা ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে তুমি প্রেসার দিচ্ছ, কারণ গ্যাসের উপরে কত কাজ হয়েছে, এই ক্ষেত্রে তোমার কত তাপমাত্রা বাড়ছে, তার মানে কত হিট এনার্জি কত বাড়ছে। আবার গ্যাস যখন নিজে নিজে যখন প্রসারিত হয়েছে তখন কত তাপমাত্রা কমে, তার মানে হিট এনার্জি কত কমে। তার মানে এডিয়াবেটিক প্রসেসে আমরা বলতে পারি হিট এনার্জি আর যে টেম্পারেচার এই দুইটা আলাদা পাবে না, রেদার এই দুইটার যে অনুপাত সেটা কত তোমার কনস্ট্যান্ট থাকে, যেটাকে আমরা বলবো এন্ট্রপি। তাহলে এন্ট্রপি বলতে গেলে আমি এ বি আর এরকম T1 একটা আইসোথার্মাল, T2 একটা আইসোথার্মাল, T3 একটা আইসোথার্মাল, T4 একটা আইসোথার্মাল, এরকম অসংখ্য আইসোথার্মাল কথা আমি নিতে পারি। নিয়ে কার্নোট সাইকেলের যে ফর্মুলা পড়ছি আমরা, এটা দিয়ে মনে করো এই সমীকরণ আমরা আগে প্রমাণ করছি না, এই সমীকরণ আমরা আগে প্রমাণ করছি।
তাহলে একইভাবে এই সমীকরণের সাহায্যে Q2T2 Q3T3 লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, Q1/T1 Q2/T2 Q3/T3, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট হওয়ার মানে কি, আমার তাপ এবং তাপমাত্রার অনুপাতটা আমার কত কনস্ট্যান্ট হচ্ছে এডিয়াবেটিকের ক্ষেত্রে, যেটাকে আমি বলতেছি কত এন্ট্রপি। তাহলে এন্ট্রপির ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা এতক্ষণে এসে আমি একটা রিভার্সিবল সাইকেলের জন্য আমি এক্সাক্ট ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা আমি দিলাম। এখন আমাকে দেখাইতে হবে চেঞ্জ অফ এন্ট্রপি ইন এ রিভার্সিবল সাইকেল, এটা হচ্ছে কত জিরো। তাহলে জিরো হওয়ার জন্য আমাদের কি, এ রিভার্সিবল প্রসেস ওয়ান ইন হুইচ দ্য সিস্টেম সাকসেসফুলি চেঞ্জ ফ্রম ওয়ান ইকুইলিব্রিয়াম স্টেট টু দ্য নেক্সট ইকুইলিব্রিয়াম স্টেট ডিফারিং অনলি ইনফিনিটেসিমালি ফ্রম দ্য প্রিভিয়াস স্টেট। এগুলো ভুল কথা। তাহলে দ্য ভ্যালু অফ চেঞ্জ ইন এন্ট্রপি ডেল এস ফর দ্য ইকুইলিব্রিয়াম স্টেট ইজ জিরো। তাই ইকুইলিব্রিয়াম স্টেটে যদি আমি থাকি তাহলে কিউ এবং টি এর কত কোনো পার্থক্য থাকতেছে না, সুতরাং এন্ট্রপি কত সিম্পলি কত জিরো হবে। ঠিক আছে, এই ব্যাখ্যাগুলো পড়ো, এটা আমি দিলাম না এখানে। ঠিক আছে, এখন রিভার্সিবল সাইকেলের আমার এন্ট্রপি আমার প্রমাণটা আমি দেখি। তাহলে Q1T1 হচ্ছে কত, তোমার হচ্ছে কত T1, তোমার হচ্ছে কত আমাদের কত এ থেকে কত বি তে যখন গেছে, আবার বি থেকে যখন সি তে যখন আসছে তখন তার তাপমাত্রা কত T1 থেকে কত T2 আসছে, আবার সি থেকে ডি তে গেলে Q2 কত T2 আসছে, ডি থেকে এ তে গেলে তোমার কাছে নো চেঞ্জ ইন এন্ট্রপি, তাহলে ইনিশিয়াল পজিশন আছে। তাহলে নিট চেঞ্জ অফ এন্ট্রপি এটা কত আমার, এটা হচ্ছে কত Q1/T1 ডিভাইড বাই কত Q2 T2। এখন যদি সাইকেলটা যদি রিভার্সিবল যদি হয় তাহলে এটা এবং এটা পরস্পর কত সমান, সমান হলে Q/T এর অনুপাত যদি সমান, একটু আগে আমরা প্রমাণ করে আসি Q1/T1 Q2/T2 Q2/T3 কনস্ট্যান্ট একটা টার্ম, এটা যদি সমান হয় তার মানে এই দুটার বিয়োগফলটা কত তোমার কত শূন্য হবে। শূন্য হইলে আমরা ম্যাথমেটিক্যালি আমরা দেখাইলাম যে রিভার্সিবল সাইকেলের ক্ষেত্রে তোমার কত এন্ট্রপি কত জিরো। কিন্তু ইরিভার্সিবল সাইকেলের ক্ষেত্রে এই দুটা তো আর সমান না, সমান যেহেতু না হয় ইরিভার্সিবল সাইকেলের ক্ষেত্রে এন্ট্রপি কখনই সমান হবে না, বরং দুইটার বিয়োগফলটা সবসময় কত শূন্যের চেয়ে কত বেশি। বেশি হওয়ার মানে কি, বেশি হওয়ার মানে হইছে এই বিশ্বের তাপমাত্রা বা এন্ট্রপি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এখনকার যে আর্গুমেন্ট গুলো, এই আর্গুমেন্টের উপর বেস করে তুমি এই যে ইউনিভার্সের যে টেম্পারেচার সেটাও কিন্তু ক্রমাগত কত বাড়তেছে। এটা ফিজিক্যালি খুব সুন্দর। আমি আগের যে আর্গুমেন্ট আছে আর এখানকার যে আর্গুমেন্ট আছে দুটো একই জিনিস, রিপ্রেজেন্টেশনটা ভিন্ন, তোমরা সুন্দর করে কত একটা নোট তৈরি করতে পারবা। আচ্ছা, তার মানে এতক্ষণ যে এন্ট্রপি বললাম, এন্ট্রপির মোট কয়টা ক্যারেক্টারিস্টিক্স আছে, চারটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এখান থেকে এগুলো আমাদের বলা হয়ে গেছে। এবার আসো থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি বলছি, দ্য এন্ট্রপি অফ অল পারফেক্ট ক্রিস্টালাইন সলিড ইজ জিরো এট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তার মানে এই এন্ট্রপি তোমার হচ্ছে একটা হচ্ছে তোমার হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড যখন শুরু হইলো বিগ ব্যাং এর সময় যখন তাপমাত্রা যখন শূন্য, আর একটা হচ্ছে ফাইনাল টেম্পারেচার। এইভাবে তুমি যদি বিভিন্ন সাইকেল গুলোকে তুমি যদি যোগ করো, যোগ করার পরে ফিউশন ভাপোরাইজেশন সব পাইলা, সব পাওয়ার পরে তুমি না, এটা আমি অন্য জায়গায় চলে গেছি। According to this law, if the entropy is 0 at T equals 0, the absolute entropy SAB of a substance at any temperature and pressure is expressed by the expression. তার মানে আমি কি পাচ্ছি এখানে, আচ্ছা এটা আমি দেখি নাই তো আগে, এটা আমার একটু দেখতে হবে আর কি বলতে চাইছে। ঠিক আছে, এটা দেখতে হবে। আচ্ছা, এখন এন্ট্রপি নিয়ে তুমি যে এখানে যে প্রবলেম আছে সে প্রবলেম গুলো দেখতে পারবা। তোমার এমসি দিয়ে ভয় পেও না, তোমরা 9-10 থেকে জানো যে গৃহীত তাপ সমান বর্জিত তাপ সমান ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রা পার্থক্য, এইগুলি দিয়ে অঙ্কগুলো করতে পারো, তাইলে আমাদের এন্ট্রপি শেষ। তাহলে আমি লাস্টের যে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা, এটার মধ্যে এরা বাকি সব স্টেট কেন আসলো এটা আমি পড়ি নাই আসলে, এটা আমি কাট করে দিছি, এটাকে আমাকে একটু পড়তে হবে এই অংশটুকু। এই অংশটুকু ম্যাক্সওয়েল রিলেশনের সাথে আমি আগামী দিনে একটু ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে, এটা তার মানে এন্ট্রপি শেষ। আর একটা ক্লাসে আমার থার্মোডাইনামিক্সটা শেষ হবে। তো থার্মোডাইনামিক্সটা শেষ হবে আগামী ক্লাসে। ম্যাক্সওয়েল রিলেশনটা যেটা আছে সেটা হচ্ছে পার্ট 2 তে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো,
জি স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যালো, জি স্যার শোনা যায়। পার্ট 2 তে আমি তোমাদেরকে ইমেল করছি। তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, তোমরা পার্ট 2 এর যে লেকচারটা আছে ম্যাক্সওয়েল রিলেশনের, ওইখানকার যে তোমার ইকুয়েশন এ থেকে এ বি সি ডি ডি এবং প্রথম ইকুয়েশনটা অন্তত, অথবা যদি পারো পুরাটা, যতগুলো ইকুয়েশন আছে সবগুলো ইকুয়েশন লিখবা। একটা ইকুয়েশন থেকে, যেমন সি থেকে যখন ডিতে যাও, এখানে মনে করো 1 লাইন বা 2 লাইন তোমার বইয়ে কত মিসিং আছে, এই 1 লাইন বা 2 লাইন তোমরা পড়বা। করার পরে তোমরা যদি খুব বেশি হইলে 30 থেকে 40 মিনিট অথবা 1 ঘন্টা ম্যাক্সিমাম যদি সময় দাও, তাইলে আগামী ক্লাসটা আসলে আমাকে পড়াইতে হবে না, শুধু তোমাদের সাথে আলাপ করব, ঘটনাগুলো কেন ঘটলো, কিভাবে ঘটলো, এবং তোমাদের কোনো কনফিউশন হয়েছে কিনা। 1 ঘন্টা আগামী ক্লাসের আগে যদি আমাকে সময় দাও, এবং সেই ক্লাসটা কবে করবা বলো? কালকে তো মঙ্গলবার, কালকে তোমরা ফ্রি আছো? স্যার আগামীকাল আমাদের ক্লাস আছে স্যার, সকালে ম্যাথ ক্লাস আছে স্যার, এবং কি বিকালে স্যার ত্রিপলি ক্লাস। সকালে? তাহলে বুধবার দিন? বুধবারে এটা ম্যামকে কল করে আগে শিওর হতে হবে। ম্যাম যদি ইংলিশ ক্লাস না নেয় তাহলে সকালের দিকে আমরা করতে পারবো স্যার বুধবারে। তাহলে বুধবার দিন সকালে হোক বিকালে হোক আমাকে একটা টাইম দাও। টাইম দিলে থার্মোডাইনামিক্সটা আমাদের শেষ। থার্মোডাইনামিক্সটা শেষ হইলে এরপরে এখানে 7 দিন বা 8 দিন গ্যাপ দিয়ে তোমাদের একটা নিব, সিটি নিব। আর বাকি যে লেকচারগুলো আছে ওইখানে আমি সিঙ্গেল ক্লাসে যদি নেই বা ডাবল ক্লাসে যদি নেই, তোমরা যদি 2 সেকশন যদি একসাথে যদি ক্লাস নেও, তাহলে আমি তিনটা বা 4টা ক্লাসে আমি বাকিগুলো শেষ করে ফেলতে পারবো। আর কয়টা চ্যাপ্টার আছে তাহলে স্যার? আমাদের সিলেবাসটা শেষ, তোমাদেরও ঝামেলা শেষ। এটার পরে আমাদের রয়ে গেল তোমার হচ্ছে হিট ট্রান্সমিশন। হিট ট্রান্সমিশনে তোমার হচ্ছে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, 3টা পদ্ধতি আছে। আমরা এখানে শুধু কন্ডাকশনটা পড়াবো। এখানে একটা থিওরি ডেভেলপ করব, 2টা এক্সপেরিমেন্টাল প্রসেসের থিওরি আমরা ডেভেলপ করব, আর একটা কম্পোজিট ওয়ালের থিওরি, এটা খুবই সিম্পল, আগের গুলো হয়ে গেলে এটা ডেভেলপ করব। ওইখানে ক্লাসটা তোমরা যদি আমাকে সময় দাও, আমি যদি ফার্স্ট পড়াই তাহলে 1 ক্লাসে শেষ করে ফেলতে পারবো, কিন্তু এত তোমাদের কিছু কনফিউশন থাকবে। আর মাঝারি ধরনের যদি পড়াই তাহলে 1.5টা ক্লাস। আর এরপরে হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটারটা হচ্ছে ক্লাসটা আমি বললাম না, আমি 15 মিনিটও ক্লাস শেষ করে দিতে পারবো, আবার এটার মধ্যে 2-3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস নেওয়া যাবে। তো থার্মোমিটারের ক্লাস থেকে ওইখান থেকে কোশ্চেন পাবা, এবং ওইটা সোজা। ওইখানটা না হয় আমরা একটা ক্লাসে আমরা শেষ করে ফেলবো, কিন্তু একটা ক্লাসে আমি শেষ করতে পারবো। তোমরা যদি ওই ক্লাস শেষ হওয়ার পরে সাথে সাথে যদি না পড়ো, তখন আবার একটা বিপদে পড়বো এইভাবে দৌড়ায় পড়াইতে গেলে। তো ধরে নাও আর আমাদের সব মিলে মিনিমাম 4টা থেকে 5টা ক্লাস লাগবে 50 মিনিটের। তার মানে তোমরা যদি এক্সটেন্ড করে যদি 2টা ক্লাস যদি পাশাপাশি করে ফেলো, তাহলে আমাদের শেষ। তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ অল সময় দেওয়ার জন্য। শেষ পর্যন্ত 100 জন তোমরা উপস্থিত ছিলা। তো আজকে আর রোল কল না করি। হ্যাঁ বলো। অ্যাসাইনমেন্টের টাইমটা যদি আপনি বাড়াইতেন তাহলে একটু ভালো হতো আর কি। হ্যালো। জি স্যার, বললাম যে অ্যাসাইনমেন্টের টাইমটা যদি একটু বাড়াইতেন আকাশ, তাহলে একটু। আমি হ্যাঁ, আঙ্কেল সাড়ে ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট টাইম কবে চাও তোমরা? কবে চাও বলো, তোমরাই বলো। স্যার বৃহস্পতিবারে আছে, চলবে স্যার। স্যার সবাই একটা ভুল করতেছে, আপনি যে রিভিউ কোশ্চেন গুলো দিছিলেন সেলফ স্টাডির জন্য নিচে, ও না না, ওইগুলো ওই জমা দিতে রিভিউ হবে কোশ্চেন না। লিখতে হবে না। উপরে রিভিউ কোশ্চেন নিজেদের জন্য, আমি যে কারণে বললাম 6 মিনিট, সবাই 6টা স্যার সমীকরণ 6 মিনিট। স্যার আমি এটা নিয়ে একটা পোস্ট করে দিব স্যার, প্রবলেম হবে না স্যার। আর এটা পোস্ট করে দাও, এটা পোস্ট করে দাও। আমি এখানে লিখে দেই, চ্যাট বক্সে লিখে দেই। জি স্যার লিখে দেন। নো নিড টু স্যার লিভ নিব। সাবমিট মিটিং শেষে আপনি মেইল করে দিয়েন স্যার, এটাই ভালো হবে স্যার, সবাই পাবে। সেলফ স্টাডি কোশ্চেন। আচ্ছা মেল করে দিয়ে দিই মনে, ঠিক আছে? তোমরা এটা বুঝো না, ওইটা তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট এতগুলো কোশ্চেন দিব, আমার বসে বসে দেখতে হইব না, আমার জান বাঁচাইতে হইব না। না স্যার, এটা আপনি আমাকে বলছিলেন স্যার, এখন ওরা সবাই আসলে বিষয়টা না জেনে ইয়া করতেছে। অ্যাসাইনমেন্ট তো আচ্ছা, গতকাল 6 মিনিটের
অ্যাসাইনমেন্ট সাবমিটেড। রিঅ্যাকশন গুলো দিব স্যার, কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু রিঅ্যাকশন গুলো। তো ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লিয়ার হইছে। স্যার একটা কোশ্চেন হ্যাঁ বলো। স্যার, এক্সপ্লানেশন কি দিতে হবে না শুধু স্যার ইকুয়েশনগুলো লিখলে হবে? এটা একটা খুব একটা ভালো একটা কোশ্চেন করছো। শুধু এই কোশ্চেন গুলো তোমরা একজন আরেকজনের কাছ থেকে নিয়ে যাও, কিন্তু তোমরা কোন স্ট্র্যাটেজিতে এক্সপ্লেইন যদি করছো, এক্সপ্লেইন যদি করো, তাইলে এটা আমি হাইলি এপ্রিশিয়েট করব। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেনের জন্য। আমি তোমাদেরকে ভয়ে আমি বলি নাই যে তোমরা যদি এটা এক্সপ্লেইন করো কিভাবে এই কোশ্চেনটা করছো, তোমরা আবার কে কি বলো, যারা এক্সপ্লেনেশন দিয়ে দিবা তাদের এটা হাইলি এপ্রিশিয়েবল হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, অবশ্যই। ঠিক আছে, ওকে, বাই বাই। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।